বিশ্ব রাজনীতি যেন দাবার বোর্ড, প্রতি ঘুঁটির চলনে লুকিয়ে রাখে শক্তির নতুন হিসাব। আর সেই বোর্ডেই আজ ঘটে গেল নতুন এক নাটক। দক্ষিণ কোরিয়ার অভিযোগ, তাদের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে হঠাৎ ঢুকে পড়েছে রাশিয়া ও চীনের যুদ্ধ বিমান, 7টি রুশ বিমান, 2টি চীনা বিমান। সময়ের দিক থেকে ঘটনা সংক্ষিপ্ত, কিন্তু এর বার্তা দীর্ঘ। কারণ এই দুই দেশের সামরিক শক্তি এখন শুধু নিজেদের সীমান্তেই সীমাবদ্ধ নয়। রাশিয়া চীন এখন বৈশ্বিক ভূ রাজনীতির শক্তিশালী জুটি। ইসরায়েল থেকে শুরু করে ইউরোপ, সবাই আজ এদের শক্তি হিসাব করে পদক্ষেপ নেয়। সিউল জানায়, ঘটনা চোখে পড়তেই তারা যুদ্ধ বিমান পাঠিয়েছে। সতর্ক অবস্থান, দ্রুত সিদ্ধান্ত, অপ্রত্যাশিত পরিস্থিতি ঠেকানোর কৌশল। দক্ষিণ কোরিয়া স্পষ্ট করে দিয়েছে, কেউ যদি আকাশে হঠাৎ উপস্থিত হয় তারা চুপ থাকবে না। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, রুশ ও চীনা বিমান দক্ষিণ কোরিয়ার সার্বভৌম আকাশসীমা লঙ্ঘন করেনি। এটি শুধু শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ। আন্তর্জাতিক আইন অনুযায়ী এই এলাকা কারও আকাশসীমা নয়, তবু নিয়ম আছে। যে দেশে ঢুকবেন তাকে আগে পরিচয় জানাতে হয়, এটাই প্রোটোকল। এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। চলতি বছরের মার্চেও রুশ বাহিনী একইভাবে প্রবেশ করেছিল। সিউল তখনও যুদ্ধবিমান পাঠিয়েছিল। তাই ঘটনা নতুন নয়, কিন্তু বার্তা নতুন। আর বার্তা পরিষ্কার, রাশিয়া ও চীন এখন প্রশান্ত মহাসাগরকে তাদের যৌথ শক্তির প্রদর্শনের স্থলে পরিণত করেছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, রাশিয়ার বোমারু বিমান উড়ে আসে উল্লেং ও ডক্তো দ্বীপের কাছে। চীনের বোমারু বিমান প্রবেশ করে ইউতো অঞ্চলের দিকে। এই অঞ্চলগুলো খুবই সংবেদনশীল। দক্ষিণ কোরিয়া ও জাপানেরও, এমনকি বৃহত্তর পশ্চিমা জোটেরও নজর থাকে এখানে। এরপর যা ঘটল তা আরও গুরুত্বপূর্ণ। দুই দেশের বিমান একসঙ্গে উড়ল জাপানের তোসুশিমা দ্বীপের কাছাকাছি। হ্যাঁ, একসঙ্গে। এটি শুধু টহল নয়, এটি মেসেজ, বার্তা, ইঙ্গিত রাশিয়া ও চীন এই অঞ্চলে এখন যৌথ ছায়া তৈরি করছে। সিউল বলছে, তারা আন্তর্জাতিক আইন মেনেই জবাব দেবে। যে কোনো তৎপরতার বিরুদ্ধে সক্রিয় থাকবে সেনাবাহিনী। তাদের বক্তব্য কঠোর, কিন্তু কূটনৈতিকভাবে নিয়ন্ত্রিত। চীন পরে নিশ্চিত করে বলেছে, তারা রাশিয়ার সঙ্গে পূর্ব চীন সাগর ও পশ্চিম প্রশান্ত মহাসাগরে যৌথ টহল দিয়েছে। এটা তাদের বার্ষিক সহযোগিতা পরিকল্পনার অংশ। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, এই টহল শান্তি বজায় রাখার জন্য, আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল। তবে বাস্তবতা কি? বাস্তবতা হলো, বিশ্বের শক্তির ভারসাম্য বদলাচ্ছে। একদিকে আমেরিকা ও তার মিত্ররা, অন্যদিকে রাশিয়া, চীন, আর মাঝখানে কোরিয়া, জাপান, তাইওয়ান, যারা প্রতিদিনই নতুন সামরিক চাপের মুখে। ইসরায়েলের মতোই, যাদের আকাশে এক মুহূর্তের অস্থিরতাও বড় সংকেত তৈরি করে। রাশিয়া ও চীন শুধু টহল দেয়নি, তারা দেখিয়েছে এ অঞ্চলে তাদের উপস্থিতি ক্রমেই শক্তিশালী হচ্ছে। দক্ষিণ কোরিয়ার আকাশে আজ যে ছায়া দেখা গেছে, সে ছায়া আগামী দিনের প্রতিযোগিতারও পূর্বাভাস। রাশিয়া ও চীনের শক্তি এখন অঞ্চলকে নতুনভাবে সাজাচ্ছে। ইরান আবার প্রমাণ করল, শক্তি শুধু দেখানো নয়, প্রয়োগও করা যায়। মধ্যপ্রাচ্যের আকাশে আবার আগুন জ্বলে ওঠে। ইরান বলল, আমরা এখনো বেঁচে আছি, আরও শক্তিশালী হয়ে। ইরান দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে আবার জানিয়ে দিল, এই অঞ্চলের কোনো সমীকরণই এখন তাদের ছাড়া পূর্ণ হয় না। পশ্চিম এশিয়ার আকাশে গর্জে উঠল ইরানি ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের সঙ্গে জুনের যুদ্ধে ইসরায়েলকে চমকে দেওয়ার পর ইরান এবার সমুদ্রে শক্তি দেখালো। হরমুজ প্রণালী ও ওমান সাগরে ইরান ব্যাপক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ, আর সেখানে ইরানের এই প্রদর্শন বহু দেশের মাথা ব্যথা বাড়িয়েছে। যুদ্ধের মতোই বাস্তব, মহড়ার মতোই প্রস্তুত। ইরান দেখালো তাদের রিয়েল টাইম যুদ্ধ শক্তি। নৌ মহড়ার দ্বিতীয় দিনে ইরান বিভিন্ন ক্ষেপণাস্ত্র ছুড়ে। ইরানের সরকারি টিভি জানালো, দেশের মূল ভূখণ্ড থেকে নিকটবর্তী লক্ষ্যে এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মঞ্চে ইরান শীর্ষে, মাইলের পর মাইল পেরিয়ে লক্ষ্যভেদ। ইরানের ক্ষেপণাস্ত্র যেন বলছে, কেউ ভাববেন না আমরা দুর্বল। আইআরজিসি যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তার মধ্যে রয়েছে কোয়াদর 110, কোয়াদর 380 এবং ঘাদের, যার পাল্লা 2000 কিলোমিটার। এর সঙ্গে ছিল 303 নামে পরিচিত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। টিভি ফুটেজে দেখা গেল, নিখুঁত হামলা, বিশ্বকে দেখানো ইরানের আঘাত শুধু উচ্চ শব্দ নয়, তার সঙ্গে ছিল নির্ভুলতা। টিভি ফুটেজে দেখা যায়, ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ হয়ে সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করছে। একই সময়ে ড্রোনগুলো শত্রুপক্ষের ঘাঁটির মতো স্থাপনায় হামলা চালিয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়।
যুদ্ধ গেলেও বার্তা রয়ে গেছে, ইরান প্রস্তুত যে কোনো মুহূর্তের জন্য। জুনের যুদ্ধের পর এটি ইরানের দ্বিতীয় বড় নৌমহড়া। অগাস্টে প্রথম মহড়াটি হয়েছিল। এবার IRGC নৌবাহিনী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রস্তুতি দেখিয়েছে। ইরানি সৈন্যরা যেন বলছে, যদি প্রয়োজন হয় বুকের রক্ত দিয়ে রক্ষা করব ভূমি ও সমুদ্র। নাবিকরা যে কোনো সম্ভাব্য হুমকির বিপরীতে তাদের অটল মনোবল ও প্রতিরোধ শক্তি প্রদর্শন করেছে। পশ্চিমা দেশগুলো বলছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। ইরানের ক্ষেপণাস্ত্র আর বিশ্বের কপালে দুশ্চিন্তার ভাঁজ। পশ্চিম বলছে, এই ক্ষেপণাস্ত্রগুলো ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র বহনেও ব্যবহৃত হতে পারে। ইরান বলছে, আমরা একা নই, আমাদের সঙ্গে আছে প্রতিবেশীরাও। সৌদি আরব, ইরাক, ওমান ও আজারবাইজান সীমান্ত পেরিয়ে এই মহড়ায় অংশ নেয়। যদি কেউ ভুল করে দাম দিতে হবে। ইরানের ভাষা আগের মতোই কঠোর। 12 দিনের ইসরায়েল যুদ্ধের পর IRGC আবারও বড় সেনা মহড়া চালু করেছে। এতে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজকে সতর্ক করা হয়। ইরান জানায়, শত্রুর যে কোনো ভুলের জবাব হবে কঠোর। মহড়ায় ইরান ইলেকট্রনিক যুদ্ধ পরিস্থিতিতে এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করে। তারা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সমুদ্র ও আকাশের হুমকি শনাক্ত করেছে। হরমুজ প্রণালীর গুরুত্ব নিয়ে ইরানের সতর্কবার্তা, যে পথ দিয়ে বিশ্বের 20% তেল যায় সেটি রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ ইরান। মধ্যপ্রাচ্যের আবারও ঝড় আসছে। নীরব রাত ভেদ করে উঠে আসছে এক অস্বস্তিকর প্রশ্ন। মার্কিন বাহিনীর এই বিরল ক্ষেপণাস্ত্র মোতায়েন কি আরেকটি বড় যুদ্ধের ইঙ্গিত? মধ্যপ্রাচ্য উত্তেজনার পুরনো মঞ্চ। আবারও সেদিকে চোখ ঘোরাচ্ছে বিশ্বের সামরিক শক্তিগুলো। ইসরায়েল, সিরিয়া ও লেবাননে একের পর এক আঘাত বাড়াচ্ছে। আর সেই সময়ই মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ বাড়িয়ে দিয়েছে তাদের নিজস্ব অস্ত্র মোতায়েন। যেন ঝড়ে আগে বাতাসের গতি বাড়ে, ঠিক তেমনই সামরিক নড়াচড়া বেড়ে যাচ্ছে যুদ্ধাঞ্চলে। ওয়াশিংটন শুধু ড্রোন বাড়াচ্ছে না, শুধু টহল জোরদার করছে না, এবার দেখা গেছে আরও অস্বাভাবিক দৃশ্য। মার্কিন নৌবাহিনীর সুপার হর্নেট জেটে ঝুলছে স্ল্যাম ER নামে বিরল স্ট্রাইক মিসাইল। এই মিসাইল সাধারণত বিশেষ পরিস্থিতি ছাড়া বহন করা হয় না। এর মানে স্পষ্ট, যুক্তরাষ্ট্র কিছু বড় কিছুর প্রস্তুতি নিচ্ছে। ইয়েমেনের উপকূলের কাছে এই জেটগুলো যেভাবে ঘোরাফেরা করছে, তাতে প্রশ্ন জাগছে নতুন করে, কেন এই তীব্রতা, কেন এই মুহূর্তে? বিশেষজ্ঞরা বলছেন, হয়তো হুথিদের শক্তি মোকাবিলায় ব্যর্থ হওয়ার পর নতুন কৌশল নিচ্ছে যুক্তরাষ্ট্র। হুথিদের ড্রোন ও মিসাইল প্রতিরোধে মার্কিন অস্ত্র ব্যয় হয়েছে বিপুল পরিমাণে, বহুবার ব্যর্থতাও দেখা গেছে। তাই কি এবার বিরল অস্ত্র? আবার কেউ কেউ বলছেন বিষয়টি আরও গভীর। সিরিয়ায় ইসরায়েলের আক্রমণ বাড়ছে, লেবাননে উত্তেজনা তুঙ্গে। তাই যুক্তরাষ্ট্র ভয় পাচ্ছে উত্তরের যুদ্ধ দক্ষিণে নেমে আসতে পারে। হুথিদের সাম্প্রতিক আক্রমণগুলো প্রমাণ করেছে যে তারা এখন শুধু ইয়েমেনেই সীমাবদ্ধ নয়, তাদের প্রভাব বাড়ছে লোহিত সাগর পেরিয়ে। তাই কি যুক্তরাষ্ট্রের এই ক্ষেপণাস্ত্র চলাচল ইঙ্গিত দিচ্ছে নতুন কোনো যুদ্ধ, যেখানে সিরিয়া ফ্রন্টে হুথিদের প্রবেশও সম্ভব? এই প্রশ্ন এখন বিশ্লেষকদের মাথা ব্যথার নতুন কেন্দ্রবিন্দু। স্ল্যাম ER মিসাইলের ক্ষমতা বড়, দূরপাল্লার আক্রমণ, নির্ভুল লক্ষ্যবস্তু ধ্বংস এবং সমুদ্র পথের সামরিক অভিযানে ভয়ঙ্কর প্রভাব, সব মিলিয়ে এটি যুদ্ধে গেম চেঞ্জার। তাই যখন দেখা গেল সুপার হর্নেটের ডানায় এটি, সাধারণ চোখও বুঝতে পেরেছে ঘটনা সাধারণ নয়। মধ্যপ্রাচ্য এখন দাবার ছক। একদিকে ইসরায়েল, একদিকে ইরান, ছায়াতে আছে হুথি যোদ্ধারা, আর উপরে ও নিচে ঘুরছে যুক্তরাষ্ট্রের জেট, ড্রোন, যুদ্ধজাহাজ। প্রশ্ন একটাই, এই ক্ষেপণাস্ত্র কি শুধু বার্তা, নাকি আসন্ন যুদ্ধের প্রথম পাতা? বিশ্ব তাকিয়ে আছে লোহিত সাগরের ঢেউয়ের দিকে, কারণ ইতিহাস বলে, যখন শক্তিধররা বিরল অস্ত্র বের করে তখন যুদ্ধ খুব দূরে থাকে না। আবার আগামী দিনের সংঘাত বোমা দিয়ে শুরু হওয়ার আশঙ্কা কম। তা শুরু হবে নীরবে, চুপচাপ ফাইল সংগ্রহ করে, ফোন নেটওয়ার্কের মানচিত্র তৈরি করে, ব্যাংক হিসাব খুঁজে বের করে, সফটওয়্যার ভেঙে দিয়ে, সরবরাহ পথ আটকিয়ে। সিদ্ধান্তমূলক মুহূর্তগুলো রাজধানীর আকাশে নয়, ঘটবে গবেষণাগারে, একাডেমিক সম্মেলনে, টেলিকম ডেটাবেজে আর বিজ্ঞানীদের মনে, যেখানে তারা ভাববেন কেউ কি তাদের বাড়ির ঠিকানা জানে। গোয়েন্দা তৎপরতার সবচেয়ে প্রাণঘাতী দিক তার চুরি করা তথ্য নয়, বরং যে আতঙ্ক মানুষের মনে বসিয়ে দেয় সেটি। চীনের কিলিং অর্ডার জাপানের আকাশে ভয়াল শক তৈরি করেছে। চীনের যুদ্ধবিমান জাপানের F-16 দিকে ওয়েপন্স রাডার লক করল। উত্তেজনা চরমে।
বেজিংয়ের ফিঙ্গার অন দ্য ট্রিগার পরিস্থিতি টোকিওর অবজ্ঞার মুখোমুখি। তাইওয়ানকে কেন্দ্র করে টোকিও দৃঢ়, ট্রাম্পের মধ্যস্থতা ব্যর্থ, শেষের কোনো নিদর্শন নেই। টোকিও বেজিং উত্তেজনা চলছেই। একচেটিয়া রাডার লক, আকাশে শক্তির প্রকাশ। একটি চীনা J-15 জেট দুইবার জাপানের F-15কে রাডার লক করেছিল ওকিনাওয়া অঞ্চলে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় J-15 অন্তরালে 2 F-15 ট্র্যাক করেছিল। প্রথম লক চলেছিল প্রায় 3 মিনিট, বিকেল 4:30 পর। দ্বিতীয় লক স্থায়ী হয়েছিল প্রায় 30 মিনিট, 2 ঘন্টা পরে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি বলেছেন, সম্ভাব্য আকাশসীমা লঙ্ঘনের জন্য জাপানি জেট স্ক্র্যাম্বল করা হয়েছে। কোইজুমি বলেন, গতকাল 2টি ঘটনা ঘটেছে। চীনা সামরিক বিমান জাপান আত্মরক্ষার বাহিনীর বিমানকে রাডার দ্বারা লক্ষ্য করেছে। এমন কাজ বিপজ্জনক, নিরাপদ অপারেশনের সীমা অতিক্রম করে। আমরা চীনা পক্ষকে শক্তিশালী প্রতিবাদ জানিয়েছি, পুনরায় এমন ঘটনা না ঘটার দাবি করেছি। টোকিও জোর দিয়ে বলেছে, জাপানের আকাশসীমা লঙ্ঘন হয়নি, কোনো আঘাত বা ক্ষতির খবর পাওয়া যায়নি। চীনা J-15 লিয়াওনিং এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে উৎক্ষেপণ করা হয়েছে। লিয়াওনিং ওকিনাওয়া দ্বীপের দক্ষিণে 3টি ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ নিয়ে চলছিল। চীন দাবি করেছে, জাপানের বিমান বারবার তাদের নৌবাহিনী প্রশিক্ষণে হস্তক্ষেপ করেছে। ফায়ার কন্ট্রোল রাডার লককে আকাশযুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা মনে করা হয়। এটি সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সংকেত দেয়, পালানোর নির্দেশ দেয়। এই ঘটনা জাপানি ও চীনা বিমানগুলোর মধ্যে প্রথম রিপোর্ট করা রাডার লক। আগে চীনা ও জাপানি জাহাজ ডায়াও সেনকাকু দ্বীপের কাছে মুখোমুখি হয়েছিল। চীন বলেছে, একটি জাপানি মাছ ধরা নৌকা অবৈধভাবে ডায়াও দ্বীপের জলসীমায় প্রবেশ করেছে। জাপান জানিয়েছে, 2 চীনা কোস্টগার্ড জাহাজ তাদের জলসীমায় প্রবেশের পর তারা তৎপর হয়েছে। জাপান চীন সম্পর্ক আরও খারাপ হয়েছে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্যের কারণে। তাইওয়ান এই স্ট্যান্ড অফের কেন্দ্রবিন্দুতে। তাকাইচি বলেছেন, চীনের তাইওয়ানে আক্রমণ জাপানের জন্য বাঁচার হুমকিস্বরূপ পরিস্থিতি তৈরি করতে পারে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, তাকাইচির মন্তব্য লাল রেখা অতিক্রম করেছে। বেজিং অভিযোগ করেছে, তাকাইচি তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে। জাপানি প্রধানমন্ত্রী মন্তব্য প্রত্যাহার করেননি, বলেন, টোকিওর অবস্থানে কোনো পরিবর্তন নেই। এই ঘটনার মধ্যে আমরা শিখতে পারি, শক্তি শুধু অস্ত্র নয়, পরিকল্পনা, প্রস্তুতি এবং প্রতিক্রিয়ার ধারা নিয়ে নিরাপত্তা নিশ্চিত হয়। ঠিক যেমন ইরান তার সাগর ও আকাশে শক্তি প্রদর্শন করেছে। শক্তির প্রকৃত মূল্য বোঝা যায় প্রতিকূল পরিস্থিতিতে। আকাশে নয়, সমুদ্রে নয়, চুপচাপ ছায়ার ভেতরে চলছে এক ভয়ঙ্কর যুদ্ধ, মোসাদ বনাম ইরান। যে যুদ্ধ দেখা যায় না, কিন্তু ঠিকই রক্ত গরম করে দেয় পৃথিবীর শক্তিধর রাষ্ট্রগুলোর। গোয়েন্দা দুনিয়ায় সত্য সবসময় সন্দেহের সঙ্গে আসে। কোনো কিছুই পরিষ্কার নয়, কোনো কিছুই শেষ নয়। গল্পগুলো ভেসে ওঠে অর্ধেক সত্য, অর্ধেক রহস্য হয়ে, কখনো বীরত্বে সাজানো, কখনো প্রোপাগান্ডার সেলাইয়ে বোনা। ইসরায়েল ও ইরানের ছায়াযুদ্ধ এমনই। সম্প্রতি তেহরান দাবি করেছে, তারা বহুদিনের প্রতীক্ষিত পাল্টা আঘাত হেনেছে। তারা নাকি ইসরায়েলের সবচেয়ে সংবেদনশীল পরমাণু চক্রে অনুপ্রবেশ করেছে। গোপন নথির বিশাল ভাণ্ডার তুলে এনেছে, যেখানে রয়েছে বিজ্ঞানীদের তালিকা, স্থাপনার মানচিত্র, অভ্যন্তরীণ নথিও আছে। ইরানি টেলিভিশন এই গল্পকে প্রায় কিংবদন্তিতে পরিণত করেছে। একটি ব্যাপারে সন্দেহ নেই, কেউই পুরো ঘটনা বানিয়ে বলছে না। আসল যুদ্ধ বহুদিন ধরে আকাশে নয়, চলছে গোয়েন্দা সংস্থার অন্ধকার করিডোরে, ধীরে, হিসেবে পদ্ধতিতে, কাছ থেকে। এর আধুনিক ধাপ শুরু হয় 2018 সালে। তখন ইসরায়েলি এজেন্টরা তেহরানের দক্ষিণের একটি গুদামে ঢোকে। সেখানে থেকে গোপন অস্ত্র কর্মসূচির 1 লাখের বেশি নথি চুরি করে আনে। অভিযানটি ছিল অবিশ্বাস্য। তারা সাধারণ ছদ্মবেশে ঢুকেছিল, পাহারাদারদের ফাঁকি দিয়েছিল, সিন্দুক ভর্তি কাগজপত্র নিয়ে তেহরান ছেড়ে অদৃশ্য হয়ে বেরিয়ে আসে। পরে ইসরায়েল এই নথিগুলো প্রদর্শন করে নকশা, মানচিত্র, অস্ত্রের ব্লুপ্রিন্ট। এরপর ইরানের ভেতরে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটে। নাতাঞ্জে বিস্ফোরণ, ক্ষেপণাস্ত্র উন্নয়ন এলাকার পাশে আগুন, শিল্প কারখানায় দুর্ঘটনা, সবই কাকতালীয়ভাবে ইরানের পরমাণু স্থাপনায় আঘাত হানে। শুরুতে তেহরান বলেছিল প্রযুক্তিগত ত্রুটি, পরে বাধ্য হয়ে বিদেশি ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে দায়ী করে। এভাবেই স্বীকার করে যে ইসরায়েল তাদের ভেতরে গভীর পর্যন্ত ঢুকে গেছে।
হঠাৎ 2020 সালের নভেম্বর ইরানের অস্ত্রমুখী কর্মসূচির স্থপতি মোহসেন ফাকরিজাদে নিহত। তেহরানের কাছে এক অভিযান, এটি এত নিখুঁত ছিল মনে হয়েছিল রোবোটিক কোনো পরিকল্পনা। ইরান পরে জানায় স্যাটেলাইট নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়েছে। বার্তাটি ছিল কঠিন, বিজ্ঞানীরা যত পাহারা পাক তবুও নিরাপদ নয়। ছায়াযুদ্ধ আরও ভয়ঙ্কর হয়। শুধু গুপ্তচর বৃত্তি নয়, শুরু হয় মিশ্র যুদ্ধ। 2025 সালের মাঝামাঝি এসে গোপন অভিযান সরাসরি শক্তি প্রয়োগের সঙ্গে মিশে যায়। রিপোর্টে বলা হয় ইসরায়েলি এজেন্টরা ড্রোনের যন্ত্রাংশ চোরাই পথে ইরানে পাঠায়, সেখানে গোপন লঞ্চপ্যাড তৈরি করে। সেই মানববিহীন বিমান দিয়ে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা অচল করা হয়, যাতে পরবর্তী বড় হামলা সহজ হয়। এই ঘটনাগুলোই পরিণত হয় 12 দিনের যুদ্ধে। ইরানের প্রতিক্রিয়া ছিল কঠোর। দেশে শুরু করে গোয়েন্দা দমন অভিযান, বাইরে শুরু করে প্রচার যুদ্ধ। তেহরান দাবি করে মোসাদের সঙ্গে যুক্ত বহু অপারেটিভকে আটক করেছে, কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এসব বিবৃতি কঠোর নিয়ন্ত্রণে প্রচারিত হলেও একটাই বার্তা দেয়, ইরান বুঝে গেছে তাদের ভেতরে ফাঁক রয়েছে আর তারা সেটি বন্ধ করতে মরিয়া। তারপর জুন, ইরান জানায় তারা এবার গোয়েন্দা যুদ্ধ উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। তাদের সদস্যরা নাকি লাখ লাখ পৃষ্ঠা ইসরায়েলি পরমাণু নথি পেয়েছে, মানচিত্র, নথি, ঠিকানা সবই। গোয়েন্দা যুদ্ধে জয় ঘোষণা করাও এক ধরনের শক্তির প্রদর্শন। ইরানের এই ঘোষণা তাই ছিল মনস্তাত্ত্বিক যুদ্ধ। হুথিদের ট্রাম্প কার্ড পুতিনের জন্য এক খেলা। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা আবার সবাইকে চমকে দিল। এবার তারা মুক্তি দিল এক রাশিয়ান নাবিককে। কাজটি করেছে কৌশলগতভাবে, যাতে পুতিনের মন জয় করা যায়। ইসরায়েলের চোখে এই ঘটনা স্পষ্ট বার্তা, হুথিরা এখন শক্তিশালী, চতুর এবং আন্তর্জাতিক কূটনীতির খেলায় সাবলীল। হুথিরা দেখালো ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ক্ষমতা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো একমুখী আক্রমণ ড্রোন মোতায়েন করেছে, নাম লুকাস, যা ইরানের শাহেদ 136 এর কপি। মূল্য মাত্র $35,000। কিন্তু হুথিরা ইতিমধ্যে 7টি আমেরিকান মাল্টি-মিলিয়ন ডলার ড্রোন ভূপাতিত করেছে। ইসরায়েল, যুক্তরাষ্ট্র সবাই দেখলেও হুথিরা আকাশেও ভয়ঙ্কর। রেড সি এখন হুথিদের এলাকা। হুথিরা নিয়ন্ত্রণ করছে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ জলপথ। বাণিজ্যিক জাহাজে তারা নিয়মিত হামলা চালাচ্ছে। ইসরায়েলের সরবরাহ চেইনও নিরাপদ নয়। যুক্তরাষ্ট্র আশা করেছিল 30 দিনের মধ্যে আকাশে প্রাধান্য তৈরি হবে, কিন্তু হুথিরা প্রমাণ করল ইউএস ব্যর্থ। পুতিনের সঙ্গে হুথির সম্পর্ক। হুথি বিদ্রোহীরা রাশিয়ার কাছে সদিচ্ছা দেখিয়েছে। এক রাশিয়ান নাবিককে মুক্তি দেওয়া সেই প্রমাণ। ফলে ক্রেমলিন এখন মধ্যপ্রাচ্যের নতুন প্রভাব পেল। ইসরায়েলের দৃষ্টিতে হুথিরা শুধু বিদ্রোহী নয়, শক্তিশালী রাজনৈতিক খেলোয়াড়। হুথি, ইরান, রাশিয়া ত্রয়ী। হুথিরা শুধু ইরান থেকে সমর্থন পায় না, রাশিয়াও তাদের সহযোগিতা করছে। 2024 সালে হুথিদের লক্ষ্যবস্তুতে তথ্য দিয়ে সাহায্য করেছে। ইসরায়েল বুঝেছে হুথি শক্তি এখন আন্তর্জাতিক কৌশলেও বড় ভূমিকা রাখে। হুথিরা গাজার পাশে। গাজা যুদ্ধেও হুথিরা সমর্থন দেখিয়েছে। লোহিত সাগরে তারা হাইপার অ্যাক্টিভ। যুক্তরাষ্ট্রের সীমাবদ্ধতা। যুক্তরাষ্ট্রের কোনো পদাতিক বাহিনী নেই ইয়েমেনে। MQ-9S নজরদারি করতে পারে, কিন্তু হাতে নেই সরাসরি নিয়ন্ত্রণ। ড্রোন ও স্যাটেলাইট পর্যবেক্ষণ যথেষ্ট নয়। হুথিরা বারবার দেখিয়েছে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক নিয়ন্ত্রণ ফাঁক ফোকর যুক্ত। হুথিরা শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক। ইরান, রাশিয়ার সাহায্যে তারা নিরাপদ পথও তৈরি করেছে। ইসরায়েলের কাছে স্পষ্ট, হুথিরা এখন আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিশালী খেলোয়াড়। মধ্যপ্রাচ্য যেন হুথিদের খেলার মাঠ। ড্রোন, ক্ষেপণাস্ত্র, কৌশল সবই তাদের হাতে। রাশিয়া ও ইরান তাদের সহায়ক। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কেবল পর্যবেক্ষক। হুথিরা দেখিয়েছে ছোট হলেও শক্তি, কৌশল এবং ধৈর্য মিশিয়ে বড় শত্রুকে চ্যালেঞ্জ দেওয়া যায়। মধ্যপ্রাচ্যের জলপথ ও আকাশে হুথি শক্তি এখন অবিস্মরণীয়। 2024 সালের অগস্টে মার্কিন গোয়েন্দা সংস্থার বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়